কারণ ওই সংবিধান তো পাল্টাতে হবে, কারণ নির্বাচিত সরকার ছাড়া এখনকার যে পরিবর্তনগুলো এগুলো তো বৈধতা দিতে হবে তখন। তো এই কারণে আমার মনে হয় এই যে 2/3 মেজরিটি ছাড়া একটু ভঙ্গুর সরকার হলে, নড়বড়ে সরকার হলে এটাও কিন্তু একটা বড় সমস্যা হতে পারে। আর একটা পয়েন্ট আমি বলতে চাই, সেটা হচ্ছে আমরা যে ফেসিজমের কথা বলি, আপনারা সবাই ফেসিজমের সংজ্ঞা জানেন। ফেসিজম শুধুমাত্র নির্বাচিত সরকার বা 2/3 মেজরিটি বা মোর দ্যান 2/3 মেজরিটি এটাই না। ফেসিজমের সংজ্ঞার মধ্যে এটা বলা হয়েছে যতগুলো অর্গান আছে রাষ্ট্র পরিচালনার সবগুলো অর্গান একই সাথে ওই সরকারকে সাপোর্ট করে। এবং আমরা সেটা দেখেছি, আর্মি বলি, পুলিশ বলি, ইভেন ওলামায়ে কেরামের মধ্যে একটা গ্রুপ দেখি সর্বমহল থেকে সাপোর্ট দিয়েছে। এটা কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে হয় নাই। আবার ওই নির্বাচনটাও ফেয়ার ছিল না, যেটা আমার দেশ বড় আকারে ফার্স্ট লিড করেছে, একদম বড় আকারে, যে 2009 অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। তাহলে অবৈধভাবে ঢুকলো, অবৈধভাবে আসলো, সেটা অবৈধ। অন্যান্য সমস্ত অর্গানগুলোকে ব্যবহার করলো, সেটাও কিন্তু অবৈধ। সে কিন্তু শুধুমাত্র 2/3 মেজরিটি বা ওই যে বদ্ধ যে কাঠামো অথবা একক দলের যে সংখ্যাগরিষ্ঠ সেটার ভিত্তিতেই যে ফেসিজম কায়েম করেছে তা কিন্তু নয়। অর্থাৎ আমরা যারা পিয়ার পদ্ধতির কথা বলছি, আমাদের মাথায় এটাও রাখতে হবে আমরা ফেসিজম প্র্যাকটিস করব না, আমরা ফেসিস্ট হব না, বাট উই হ্যাভ টু ইউটিলাইজ অল দ্য অর্গানস অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট। আর্মি বলেন, পুলিশ বলেন, এখন যেমন আমাদের অন্তর্বর্তী সরকার কেন কঠোর হতে পারছে না? কারণ এ তো পরকীয়া প্রেমের মতো অবস্থা। অর্থাৎ আমার সরকার কানেকশন অন্যদের সাথে, কথা শোনে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কথা শোনে না। সাংবাদিকরা আগের মতোই রয়ে গেছে, তাদের কাঠামোই রয়েছে, শুধু একটু মালিকানা পরিবর্তন বা এ তো সময় পরিবর্তন হলে তো আবার ওই সুরেই কথা বলবে। তাহলে আপনি এই বিষয়গুলো মাথায় রাখেন। আপনার সাংবাদিক থেকে শুরু করে প্রশাসন, আর্মি, পুলিশ, সর্ব জায়গায় আপনার সংস্কার প্রয়োজন, যেটা বলেছেন, এর জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগে দরকার আমাদের সর্ব অঙ্গনের সংস্কার। শিক্ষা নিয়ে আজকে দেখেন কি খেলা চলতেছে। আমি যেহেতু শিক্ষা নিয়েও কাজ করি, হুজুরাও আমাকে অনেক সময় দাওয়াত দিয়েছেন, আমি আজকে এই সুযোগ পেয়েছি বলে বলছি। বলা হচ্ছে 2027 থেকে আবার নতুন করে। ও বাবা, 25 আর 26 2 বছরই শেষ হয়ে গেল, তোমার এর মধ্যে কি এমন তাড়না তৈরি হয়ে গেল যে 27 আবার নতুন চালু করতে হবে? আবার প্রাথমিকে কোনো চেঞ্জ নাই। 7টা ক্লাসে আগের মতোই নাস্তিকবাদী ধারাটারা ধর্ম উঠাই দিয়েছে বিভিন্ন ক্লাস থেকে, সেগুলো চলমান। 5টা বছর করেই নাই। এখন সহজেই ছুতো দিবে যে প্রাথমিকে যেহেতু আগেরটা আছে, এখন 6 থেকে 27 ওইটাই যাওয়া উচিত। কেন? সাংবাদিকরা প্রশ্ন করার পরে বলছে যে আমরা 12 মানবো না 21 মানবো, উই ডোন্ট নো, উই ডিড নট ফাইনালাইজ ইট। তার মানে কি? তার মানে হচ্ছে যে এতগুলো সংস্কার কমিটি হয়, শিক্ষা সংস্কার হয় না। এই জন্য আমি বলছি যে আসলে আমরা সামগ্রিকভাবে আগাই এবং যেই লুফলসগুলো আছে, যেই ঝামেলাগুলো আছে, যে নেগেটিভিটিগুলো রয়েছে, সেগুলোকে চিহ্নিত করা খুব বেশি দরকার। এবং ফেসিজম কায়েম শুধুমাত্র ভোটের দ্বারা হয় না, অন্যান্য অর্গান, অন্যান্য গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে নানা ধরনের এলিমেন্ট কাজ করে, এগুলোকে চিহ্নিত করতে হবে। আরেকটা বিকল্প বুদ্ধি আপনারা করতে পারেন। বিকল্প বুদ্ধি কি? সেটা হচ্ছে আপনার, যেটা পৃথিবীতে 3টা ধারা আছে, আপনারা তো হয়তো 2টো নিয়ে কথা বলছেন, আর একটা কিন্তু আছে মিশ্র পদ্ধতি। আমি দৃষ্টি আকর্ষণ করছি, হুজুর, মিশ্র পদ্ধতিটাও আমাদের জন্য অপশন হতে পারে। অর্থাৎ পার্শিয়ালি, ফর এক্সাম্পল, পুরো ন্যাশনাল লেভেলে হলে তখন কেন্দ্র, এখন যেমন ওই যে কি বলে বাণিজ্য হয় না, মনোনয়ন বাণিজ্য, সেই বাণিজ্য কিন্তু আরো বেশি হবে। কেন? ফর এক্সাম্পল, ইসলামী আন্দোলনকে তারা বললো যে আপনাদের রেশিও অনুসারে আপনারা 50টা পাবেন। ইসলামী আন্দোলনের উদাহরণটা দিতে গিয়ে আমি ওই বাণিজ্য বুঝাচ্ছি না, উদাহরণ দিচ্ছি আর কি। ধরেন অন্য আর একটা সংগঠন, এখন দেখা যাচ্ছে যে কেন্দ্রের একচেটিয়া যে দখল বা আধিপত্য বা এই কন্ট্রোল, ওই আবার মনোনয়ন বাণিজ্যের বিষয়টা কিন্তু যারা সেকুলার বা যারা অন্যায়কারী তারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করবে। এ ব্যাপারেও আপনাদের সতর্ক থাকা যে এটা আমি কিভাবেই করব। এক্ষেত্রে তাহলে সমাধান কি? সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড পিয়ার পদ্ধতি করতে পারেন, বিভাগ ভিত্তিক করেন। অর্থাৎ আমার চরমনায় পীর সাহেব হুজুরকে আমরা ঢাকায় না দিয়ে, রাজশাহী, রংপুর ওইখানে না দিয়ে আমাদের বরিশাল অঞ্চলেই থাকুক, অথবা এরকম একজন, কারণ ওটাও দরকার। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মিক্সড পিয়ার পদ্ধতি হোক, এককভাবে একদম পুরো দেশভিত্তিক সেন্ট্রাল না হয়ে বরং ডিভিশন ভিত্তিক ভাগ করে হোক, যে ঠিক আছে শাসনতন্ত্র 50টা পাচ্ছে, বরিশালে 2টা, অন্যান্য সব জায়গায় ভাগ ভাগ করে দিতে হবে।
নট নেসেসারিলি যে ইলেকশন কমিশন তার ইচ্ছা মতো দিবে, সেটা না করে বরং ওইটার একটা মাঝামাঝি অবস্থান থাকলো। আর যদি পারা যায় জেলা ভিত্তিক হলে আরও ভালো, সেটা তো কঠিন হবে আমার মনে হয়, অন্তত বিভাগ ভিত্তিক। আর যেটা হচ্ছে যে ওই যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, সেভাবে আপনারা ভাবতে পারেন, তখনও ক্ষমতার ভাগাভাগি কিছুটা হলো, যে একদম একচেটিয়া না হলো। নিম্নকক্ষ আপনি গেলেন পুরনো পদ্ধতিতে, উচ্চকক্ষে আপনি গেলেন পিআর পদ্ধতিতে। যেহেতু পৃথিবীতে মিক্সড মেথড আছে, অতএব এই বিষয়টি আমি দেখার জন্য অনুরোধ করছি। আমার কথায় কষ্ট পেলে ক্ষমা করবেন, যেহেতু মুক্ত আলোচনা, সেজন্য আমার মতামত মুক্তভাবেই দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শহীদুল হক আলোচনার জন্য। আমরা একটু সময় খেয়াল রাখবো সবাই। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ডক্টর মোহাম্মদ নুরুদ্দিন, সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড থট, ডেপুটি ডাইরেক্টর ডক্টর মোহাম্মদ নুরুদ্দিন সরকার। আসসালামু আলাইকুম। আজকের এই মহতী গোল টেবিল বৈঠক সম্মানিত সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব একটা রাগঢাক না নিয়ে, যেহেতু পিআর নিয়ে কথাবার্তা, একটু পিআরের ক্ষেত্রে কিছু কথা বলছি হচ্ছে আসলে আমরা যদিও বর্তমানে যে ইলেকশন সিস্টেমটাতে আমরা অ্যাভেল করতেছি, এখানে আমার এই ইলেকশন সিস্টেম অনেকগুলো সমস্যা ক্রিয়েট হয়ে আছে, যেগুলো আমরা আসলে দেখছি না। যেমন দেখা গেছে যে 2008 সালে যেই অবজেকশনটা আসতেছে যে সীমানা ইঞ্জিনিয়ারিং হয়েছে, সীমানা চেঞ্জ করা হয়েছে, কিন্তু 2008 সালে আসন কোনো জেলায় কমানো হয়েছে, কোনো জেলায় বাড়ানো হয়েছে, যার মাধ্যমে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং চলছে। পিআরের ক্ষেত্রে পিআর যখন চালু হবে, এই সীমানা ইঞ্জিনিয়ারিং বিষয়টাই নাই, ফুললি আপনি এক জায়গা থেকে গণনা হবে, কোনো এই সীমানা ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা ফুললি একেবারেই আউট হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে প্রবাসী ভোট। আমাদের বাংলাদেশে প্রায় 1,57,00,000 প্রবাসী দেশের বাইরে থাকে। প্রবাসী ভোট বর্তমান পদ্ধতিতে, পোস্টাল ভোটিং হোক বা অন্য যেই পদ্ধতিতেই আমরা প্রবাসী ভোটটাকে ইনক্লুড করতে চাই না কেন, তা অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে এবং দেখা যাবে যে প্রবাসী ভোটগুলোকে মানে স্বচ্ছতাও আমরা নিশ্চিত করতে পারবো না। এই ক্ষেত্রে পিআরের কোনো বিকল্প নাই। একই সময় সারা বাংলাদেশ এবং একই বিশ্বে একই সাথে ভোটিং করলে পিআর একই সাথে প্রবাসী ভোটগুলো আমরা ইনক্লুড করতে পারবো এবং একই সাথে প্রবাসী ভোটের আলাদা আলাদা জেলা আসন ভিত্তিক গণনার প্রয়োজন হবে না, সরাসরি একেবারে সেন্ট্রালি আমরা সেটা গণনা করতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে ভোট প্রদানের বিষয়। আমাদের কাস্টিং ভোট কমার একটা বিশাল ফ্যাক্ট হচ্ছে, যারা সকল ভোটার তার আসনে থাকেন না, বসবাস করেন না, এমন হয় যে ভোটারকে আসনে যাওয়াও সম্ভব হয় না। পিআর হলে আমরা এখন কি করি, প্রত্যেকটা ভোটের সময় আমরা কিন্তু যান চলাচল বন্ধ করে দেই, জেলা ভিত্তিক কন্ট্যাক্ট বন্ধ করে দেই, কারণ যাতে কোনো জাল ভোট না হয়, কোনো সমস্যা না হয়। কিন্তু এই দিক থেকে আমরা যদি পিআর করি, এই ভোট বিভিন্নভাবে দেওয়া সম্ভব হবে। শুধুমাত্র যে একটি জেলা একটি ভোট কেন্দ্রেই ভোট দিতে হবে এরকম না, যদি আরেকটু উদার করে দেই, আমরা বিভিন্নভাবে এই ভোট দিতে পারবো এবং যাতায়াত সহজ করে দিতে পারবো। পিআরে তখন বুঝতে পারবো না যে কোন আসনে কোন কেন্দ্রকে টার্গেট করতে হবে বা দখল করতে হবে, এরকম কিছু যেহেতু পিআরে থাকবে না, তখন যে কোনো কেউ কেন্দ্রে আসা যাওয়া এবং যাতায়াতটা সহজ হয়ে যাবে পিআরের ক্ষেত্রে। তৃতীয় একটা বিষয় একটু জবাব দিচ্ছি, সেটা হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যে 2/3 মেজরিটির যে স্যার যে বললেন, স্যার তো আমার শিক্ষক, আমার ইউনিভার্সিটির স্যার। 2/3 মেজরিটি কিছুদিন আগে, গত 3 দিন আগেই মনে হয় রায় হয়ে গেল, রায় হয়ে গণভোট ব্যবস্থা আবার ফিরে আসলো আর কি, অল্প কিছু ক্ষেত্রে ফিরে এসেছে। 2/3 মেজরিটির থেকে আমরা সংবিধান পরিবর্তনের বিষয়টা যদি আমরা এটা কথাও বলছি, 2/3 মেজরিটির থেকে গণভোট অনেক বেশি রিসিভেবল। আমরা 2/3 মেজরিটিতে, বিশেষ করে সংবিধান পরিবর্তনের জন্য 2/3 মেজরিটির বিষয়টাই উঠিয়ে দেওয়া উচিত এবং সংবিধানের আইন করার জন্য সংসদ নর্মাল মেজরিটি, যেহেতু আমরা 70 অনুচ্ছেদের ক্ষেত্রে বলেছি যে যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা ভোট দিতে পারবে, সুতরাং
সংবিধান প্রণয়নের ক্ষেত্রে শুধুমাত্র সংবিধানের মৌলিক কিছু বিষয় ছাড়া বাকি বিষয়গুলো সংসদেই আমরা সমাধান করতে চাইলে পারবো। আর বাকি বিষয়গুলো গণভোটের জন্য ছেড়ে দেওয়া সবচেয়ে আমাদের ভালো হবে। আর গণভোটের অলরেডি ব্যবস্থা কিছুটা ফিরে আসছে, এটা যদি আরো বাড়াই তাহলে সেটা আরো ভালো হবে। সর্বশেষ বিষয়ে স্যারের একটা কথা আগে একটু বলবো যে দুর্নীতিকে স্যার একটা বড় মানে এলিমেন্ট বলছেন যে পিআর ব্যবস্থার বাস্তবায়নের জন্য। দুর্নীতির সবচেয়ে বড় মানে দুর্নীতি হয় পাওয়ারের থেকে। পাওয়ার যখন কারো হাতে যত কম থাকবে দুর্নীতি ততটাই কমে যাবে। যার হাতে যত বেশি পাওয়ার সে তত বেশি দুর্নীতি করতে পারছে। এখন আমরা যদি 2/3 মেজরিটি যদি সাধারণতই বাংলাদেশে কোনো দলের না থাকে, তখন দেখা যাবে যে তাদের বাস্তবায়ন এবং হচ্ছে যে তাদের চিন্তা থাকবে জনবান্ধব। আর পিআরের সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এখন একটা এই বর্তমান পদ্ধতিতে কেন্দ্র দখল করে কোনোভাবে ইঞ্জিনিয়ারিং করে একজন মানুষ এমপি হওয়া সম্ভব, কিন্তু পিআরে জনগণের কাছেই যেতে হবে, জনগণের ভোট করতে হবে। কোন এলাকার ভোট মানুষের প্রতি যায়, সকল এলাকায় মানুষের প্রতি জবাব দিতে পারবে। এই জন্যই আমরা আসলে পিআরকে বেশি প্রিভিলেজ করতেছি। জনগণের অ্যাকশন সরকারের সাথে বৃদ্ধি পাবে। আমার কথা এতটুকুই, সবার কাছে দোয়া আছে। আমি আমার কথা এখানে শেষ করতে আখরাত ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি জনতা পার্টি বাংলাদেশের এক্সিকিউটিভ চেয়ারম্যান সাবেক মন্ত্রী জনাব গোলাম সরোয়ার মিলন। জনাব গোলাম সরোয়ার মিলন, এক্সিকিউটিভ চেয়ারম্যান জনতা পার্টি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত গোলটেবিল বৈঠকের শ্রদ্ধেয় সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যাকে বাংলাদেশের সকল মানুষ চেনে শ্রদ্ধা করে, আধ্যাত্মিক জগতের একজন মানুষ, রাজনৈতিক নেতা, এবং উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, সকলকে প্রীতি শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জনতা পার্টি বাংলাদেশের এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে আপনাদের কাছে শুধু এটুকু বলতে চাই, আজকের উদ্যোগটি একটি মহতী উদ্যোগ। আপনাদের আমন্ত্রণে এসেছি আমাদের চিন্তা ভাবনা শেয়ার করার জন্য, এবং নীতিগতভাবে অবশ্যই পিআর পদ্ধতির পক্ষে আমরা আছি, কিন্তু সেখানে মানে কীভাবে সেটা হবে সেটা নিয়ে আলোচনা, মত বিনিময়, মুক্ত আলোচনা। তার পূর্বে শুধু এটুকু বলবো যে আমরা জনতা পার্টি বাংলাদেশ ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এবং ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, এই দুয়ের সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশ পথ চলা। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র সংস্কার এবং এই ফ্যাসিবাদের বিচার এবং এটি গণতান্ত্রিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত হতে চাই। যেই সামাজিক অঙ্গীকারটা ছিল আমাদের মুক্তিযুদ্ধে, সাম্য, মানবিক মর্যাদা কিংবা সামাজিক ন্যায় বিচার, এই ৫৪ বছরে যে দলগুলি ক্ষমতায় ছিল, আমি একটি সরকারের মন্ত্রী ছিলাম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা ক্ষমতায় ছিল। ৫৪ বছরে কম বেশি হয়তো তারা ভালো কাজ করেছে, এটা অস্বীকার করার উপায় নাই, কিন্তু এটা তো সত্যি কথা। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার ৫৪ বছরে কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই। আজকে এটাও সত্যি কথা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয় নাই। আমরা যে গণতন্ত্রের জন্য বাংলাদেশকে স্বাধীন করেছিলাম, সেই গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে পারি নাই। আমরা স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারি নাই। আমরা সংসদকে কার্যকর করতে পারি নাই। অসুস্থ রাজনৈতিক সংস্কৃতির কারণে আমাদের মধ্যে যে বিভাজন, বিশেষ করে দ্বিদলীয় রাজনীতির কারণে বাংলাদেশ যে বিভাজিত হয়েছে, আজকে এই ২৪-এর গণ অভ্যুত্থানের পর আমরা সেই নতুন বাংলাদেশে সেটা আর দেখতে চাই না। সেটা দেখতে চাই না বলেই আজকে একটি ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনের বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে চাই। ঐক্যমত কমিশন হয়েছে, সেই কমিশনে আমরা দেখেছি
যে অনেক ব্যাপারে ঐক্যমত হয়ে গিয়েছে। আমরা এই সরকারকে কিংবা ঐক্যমত কমিশনকে একটি ব্যাপারে ধন্যবাদ দিতে চাই, যে এই যে আলোচনার সংস্কৃতি, যে আলোচনার সংস্কৃতি আমাদের দেশে ছিল না, আজকে সেই জিনিসটা কিন্তু আমাদের মাঝে হয়েছে। কিন্তু দৃশ্যমান আমরা এখনও কিছু দেখি নাই, কিন্তু প্রত্যাশা করতে চাই যে কিছু কিছু ব্যাপারে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ভারসাম্যের প্রশ্নে বলেন, কিংবা আজকে যেখানে যে নির্বাচন হবে, বিভিন্ন শত্রু অনুচ্ছেদের কথা বলেন, কিংবা আগামী দিনে নির্বাচনের যে পদ্ধতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিভিন্ন ব্যাপারে অগ্রগতি হয়েছে, সেগুলির ব্যাপারে আমাদের মনে হয় একমত হয়ে সেগুলি দৃশ্যমান করা উচিত। এখন পিআর পদ্ধতির ব্যাপারে আমাদের যে বক্তব্য, এইটাকে করতে হলে প্রথমে হলো যে হয় গণভোটে এটাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি টু দি পয়েন্টে কথা চলে আসতে চাই, কারণ আমরাও ধরেন সবাই মিলে ঐক্যমত হলাম, কিন্তু এটা আইনি ভিত্তিটা কীভাবে? যে গণভোট 1, 2, বিদ্যমান ব্যবস্থায় আপনি নির্বাচন করে, সেখানে যদিও আজকে ঐক্যমতের ভিত্তিতে সেখানে আমরা নিম্নকক্ষ অর্থাৎ বিদ্যমান অবস্থায় যেটা পার্লামেন্ট আছে এবং উচ্চকক্ষ যেখানে আলোচনা হয়েছে, যেখানে আপনারা গিয়েছেন, অনেকেই গিয়েছে, আমরা নতুন আমাদের দলটা নবগঠিত দল, আমরা রেজিস্ট্রেশন ইনশাল্লাহ পেয়ে যাব কয়েকদিনের মধ্যে, আপনারা জানবেন, আমরা সেখানে হয়তো ভূমিকা রাখতে পারবো। তো সুতরাং যারা যে আমার পূর্ববর্তী বক্তা চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রফেসর সাহেব বলে গেছেন যে দুটাই হতে পারে মিশ্র পদ্ধতিতে, যেটা বিদ্যমান পদ্ধতিতে নিম্নকক্ষ হলো, উচ্চ কক্ষে গিয়া আপনার আনুপাতিক হারে পিআর পদ্ধতিতে হইল। কিন্তু পুরোটাই যদি আপনার পিআর পদ্ধতিতে করতে হয়, তাহলে আজকে সেটাকে আমাদেরকে আইনি ভিত্তিটা কি করতে হবে। যদি আমরা যেই জিনিসটা হয়ে গেছিল বলে আমি মনে করি, যে যেই ছাত্ররা গণ অভ্যুত্থান করেছিল, সেটা যদি এই বর্তমান সরকারের পরিধিতে একটি বিপ্লবী সরকার হতো, সেই বিপ্লবী সরকার বিপ্লবের ঘোষণা দিয়ে যদি এরকম একটা র্যাডিক্যাল একটা চেঞ্জ আমার মনে হয় করার একটা স্কোপ ছিল। কিন্তু এখন যেহেতু এটা সংবিধান, আধা সংবিধানের বাইরে এই যে অবস্থা এখন চলছে, সুতরাং এই অবস্থায় আমি শেষ করতে চাই এইভাবে যে আমরা আমাদের দল আগামীতে আপনাদের সাথে রাজনীতিতে, আমাদের এখানে সাবেক এমপি, মন্ত্রী, সাবেক আর্মি জেনারেল বলেন কিংবা সচিব বলেন আমাদের সাথে আছে। আমরা ইসলামিক যে আন্দোলন আছে বাংলাদেশ, আমরা এর সাথে আগামী দিনে একসাথে পথ চলতে চাই, আলোচনা করতে চাই, এবং আমরা আপনাদের সাথে আছি। শেষে এইটুকু বলবো যে আপনারা ভবিষ্যতে এইটা কিভাবে বাস্তবায়ন, এবং আমি পীর সাহেবকে ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা উনি উপস্থাপনা তৈরি করেছেন যেটা ডিফার করার কোনো রকম স্কোপ নাই, কিন্তু বাস্তবায়নটা কিভাবে। পরবর্তী বক্তাদেরকে অনুরোধ করব, এই কথাকে যদি আমরা নীতিগতভাবে আজকে মেনে নেই যে আমরা এটা মানলাম, হাউ ইউ উইল ইমপ্লিমেন্ট, এটার উত্তর দিবেন, তাহলে আমার মনে হয় আমাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। বিশিষ্ট রাজনীতিবিদ জনাব গোলাম সরোয়ার মিলন আলোচনার জন্য। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক আলোচনা করছেন ডক্টর ফজলুল হক, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনের পদ্ধতি বিষয়ে গোলটেবিল বৈঠকের সম্মানিত শ্রদ্ধাস্পদ সভাপতি, বাংলাদেশের বর্তমান সময়ের আমাদের আলোচিত রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলাম সহ বাংলাদেশের শীর্ষ পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের সামনে উপবিষ্ট সাংবাদিক বন্ধুরা, সুধীজন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংক্ষিপ্ত, আজকে শুরুতেই আমি তীব্রভাবে নিন্দা জানাই গতকালকের স্বাধীন বাংলাদেশে গঠিত হওয়া একটি বৃহত্তর রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়ে দিবালোকে সেই 2006 সালের 28শে অক্টোবরের লগি বৈঠার মতো করে মানুষের উপরে পাথর নিক্ষেপ করে তারপরে হত্যা করার
তীব্র নিন্দা জানাই। আজকের এই প্রতিবাদ এই অনুষ্ঠানের পক্ষ থেকে গোলটেবিল বৈঠকের সকলের সামনে আমি নিন্দা জানাই, কারণ এটা আইয়ামে জাহিলিয়াতের যুগে একসময় ছিল, যখন কন্যা সন্তান জন্ম হতো বাবারা তার কন্যাকে কবরস্থ করত জীবিত থাকা অবস্থায়। সেরকম বাংলাদেশ 24-এর গণ অভ্যুত্থানে আমরা দেখতে চাই না। সেটা পাগড়ি পরে অন্যায় করলেও অন্যায়, আর একটি বড় দলের নাম লাগিয়ে অন্যায় করলেও অন্যায়। আমি দ্বিতীয় যে বিষয়টি আজকে আলোকপাত করতে চাই সেটা হচ্ছে পিআর পদ্ধতির ইলেকশন। প্রথমেই বুঝতে হবে পিআর পদ্ধতিটা আসলে কারা চায় না। তারাই চায় না যারা আধিপত্যবাদকে বিস্তার ঘটিয়ে অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতাকে কক্ষিগত করে রাখতে চায়। পিআর পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে সমাজের বৈষম্য দূর করবে, ধনী গরিব ভেদাভেদ থাকবে না, রাজনৈতিক দলের মধ্যে আদর্শ যার যেটা সেটা নিয়েই সে পরিচালিত হবে। এখানে কোনো ধরনের কারো প্রতি বিরাগভাজন হওয়ার রাগ হওয়ার কোনো জায়গা থাকবে না। পিআর পদ্ধতিটাকে আমাকে সমান্তরালভাবে আমার ফলোয়ার যতজন তারাই ডিসাইড করবে যে আমার প্রতিনিধি কয়জন সংসদ অধিবেশনে যোগদান করবে। একটি বামপন্থী রাজনৈতিক দলের বাংলাদেশে যদি 500 সমর্থক থাকে, ওই 500 জনের ভোটে উনি যদি সংসদে যেতে পারে, ওনার লাখ ফেভার করে উনি যাবে। আর যদি না ফেভার করে তাহলে বড় একটি রাজনৈতিক দলের সাথে ধুতিয়ালি করে সংসদে যাওয়ার রাস্তাটা চিরদিনের জন্য বন্ধ হবে। অন্যদিকে বাংলাদেশে ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে প্রতিষ্ঠিত অনেক রাজনৈতিক দল আছে, যাদেরকে পিআরের বাইরায় রাখার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত শুভাকাঙ্ক্ষী থাকা সত্ত্বেও তারা জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারে না। কিন্তু পিআর করলে দেখা যাবে বাংলাদেশের সিংহভাগ মানুষের মতামতের ভিত্তিতেই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের পার্সেন্টেজের ভিত্তিতে সংসদে তারা প্রতিনিধিত্ব করবে, জামাত ইসলাম পার্সেন্টেজের ভিত্তিতে করবে, অন্য যত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আছেন আপনার পার্সেন্টেজের ভিত্তিতে করবে। কিন্তু সেই পিআর পদ্ধতিটি হতে হবে দুটো জায়গায়, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, দুই জায়গায়। যদি নিম্ন কক্ষে না করে উচ্চ কক্ষে করেন এটা আর একটা ভাওতাবাজি। এটা একটা মহিলাদেরকে যেভাবে এখন নতুন করে আমরা 50টা সিট ভাগ করে দেই, সেরকম একটি সিট ভাগ করার রাজনীতি হবে, যেটার চূড়ান্ত বিরোধিতা আমি করি। আমি মনে করি চূড়ান্ত পদ্ধতি হবে এমনটাই যে নিম্ন পক্ষ এবং উচ্চ পক্ষের দুই জায়গায় আমাদের এই পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচিত করতে হবে। সহজ সমাধান তাহলে কি? সহজ সমাধান ইজি, যে আমার পার্টিকে ভোট দেবে, জামাত ইসলামকে ভোট দেবে জামাত ইসলামের কর্মীরা, ওখানে টেনে হিসেবে তিনি যত পার্সেন্ট ভোট নিতে পারবে তিনি তত পার্সেন্টের প্রতিনিধিত্ব সংসদে করবে। ইসলামী আন্দোলনকে ভোট দেবে ইসলামী আন্দোলনের লোকেরা। ইসলামী আন্দোলন যদি ফর এক্সাম্পল সারা বাংলাদেশে সে 10% ভোটও যদি কাস্ট করতে পারে তাহলে এই বিদ্যমান সংসদেই তিনি কিন্তু 30টার অধিক আসন পায়। কিন্তু পিআর পদ্ধতি না দেওয়ার কারণে এদেরকেই দূরে রাখার জন্যই একদল বর্তমান বর্জুয়া রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূর্ব সিস্টেমে রাজনীতি করে আলেমদেরকে মূলত সংসদে প্রতিনিধিত্ব করতে বাধা প্রদান করার জন্যই তারা এই পদ্ধতিটায় বারবার বাধা প্রদান করে। আমি যে কারণে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে বলবো, বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই পথে আসুক কিংবা না আসুক, অন্তত যারা এই দেশের মানুষের চিন্তা করেন আপনাদের উচিত হবে পিআর পদ্ধতির সাথে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়া। কারণ যারা ছুতা দিচ্ছে যে এটার মাধ্যমে মনে হয় আওয়ামী লীগ আসবে, অমুকে আসবে, তমুকে আসবে, আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশে আসার কোনো রাস্তা নাই। যদি আওয়ামী লীগের সমর্থকরাই বাংলাদেশে ভোট দিতে হয়, তারাও দিবে তাদেরকে যার কাছে আসলে শান্তিতে থাকতে পারবে, আরামে থাকতে পারবে, চাঁদা দেয়া লাগবে না, সন্ত্রাসী লাগবে না, টেন্ডারবাজি লাগবে না, দোকানটাকে পাহারা দিয়ে রাখবে, ওই সকল ভালো মানুষদেরকেই তারা ভোট দেবে। অতএব ভোটের চিন্তা যারা এরকম অতিরঞ্জিত করে পিআর পদ্ধতি থেকে দূরে রাখতে চায়, আমি মনে করি তারা মূলত ভালো মানুষদেরকে সংসদে ঢুকতে দিতে চায় না। তাহলে পদ্ধতির ক্ষেত্রে সর্বশেষ আমার একটি পরামর্শ হচ্ছে, নির্বাচন হবে সমগ্র বাংলাদেশে ওপেন ব্যালট পেপারে। সারা বাংলাদেশে মিছিল হবে ধানের শীষের, মিছিল হবে হাত পাখার, মিছিল হবে আপনার দাড়িপাল্লার। এই মিছিলের ভিত্তিতে সমগ্র বাংলাদেশের থেকে যে পার্সেন্টেজগুলো হবে সেই পার্সেন্টেজেই কেন্দ্রীয় একটি সিদ্ধান্তের আলোকে, যেটা একটু আগে শহীদ স্যার বলেছেন, ওখানে কিছুটা নিয়ন্ত্রণ আনতে হবে, দুর্নীতি কমিয়ে আনতে হবে, আধিপত্য যাতে না থাকে ভালো মানুষদের আনতে হবে। আমি সেক্ষেত্রে শহীদ স্যারকে অনুরোধ করব, আমাদের মুফতি রেজাউল করিম সাহেবের বক্তব্য যদি পুরাটা তিনি শুনতেন, পিআর এর পুরা বিশ্লেষণ তিনি দিয়ে দিয়েছেন যে এমনকি তাদের দলে
দলের ভিতরেও একটি আলাদা ভোট কাঠামো থাকবে, যেই ভোটের ভিত্তিতে ওখানে যারা সবচাইতে নিবেদিত প্রাণ, দেশপ্রেমিক, ভালো মানুষ, ধর্মভিত্তিক দলগুলোর জন্য ধর্মীয় চিন্তায় কাজ করে, ওই মানুষরাই আবার ওখানে সিলেক্টেড হবে। তাদের তালিকায় আপনি পার্সেন্টেজ আকারে সরকারের কাছে বা নির্বাচন কমিশনকে উপস্থাপন করবেন, সেভাবেই তারা নির্বাচিত হয়ে সংসদে যেতে পারবে। আমার বিশ্বাস এই পদ্ধতি এখনই আবিষ্কার এবং বাস্তবায়নের সময়। যদি আমরা এটা না করি, এই বাংলাদেশ আবারও গত 54 বছরে যেভাবে অধপতনের মধ্যে থেকেছে, সরকার গিয়েছে, সব কিছু হয়েছে, ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, মানুষের কোনো পরিবর্তন হয় নাই, আগামী দিনে সেই পরিবর্তন আবারও কিন্তু আপনারা হারিয়ে ফেলবেন। আসুন, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ, বৈষম্য, সকল প্রকার অনৈতিকতা মুক্ত বাংলাদেশ গঠন করতে হলে, ডান বাম সকল রাজনীতির স্বাধীন চিন্তা প্রতিষ্ঠিত করতে হলে, এমনকি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তাদের প্রতিনিধিও এখানে প্রতিষ্ঠিত করতে হলে আপনার আর কারো কাছে ঘুরঘুর করতে হবে না। পিআর পদ্ধতিতে অংশগ্রহণ করুন, বাংলাদেশ একটি সুন্দর সুষ্ঠু ধারায় পরিচালিত হবে। আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফয়জুল হককে তার আলোচনার জন্য। এ পর্যায়ে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আরিফুল ইসলাম অপু। আলোচনা পেশ করছেন ডক্টর আরিফুল ইসলাম অপু, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সময় উপযোগী রাউন্ড টেবিল বৈঠক আয়োজন করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি যেহেতু শিক্ষক মানুষ, সেক্ষেত্রে আমার সাথে রিলেটেড জায়গাটাকেই আমি উল্লেখ করতে চাই বেশি করে। সেটি হচ্ছে, এতগুলি সংস্কার কমিশন হয়েছে, সেখানে শিক্ষা সংস্কার কমিশন হয় নাই, এটি অত্যন্ত দুঃখজনক। এবং আমরা জানি যে জুলাই বিপ্লবের যে সূচনা, সেটি ছাত্রদের মাধ্যমে এবং বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এবং আপনারা জানেন যে বিগত সময় বিশ্ববিদ্যালয়গুলিকে, ছাত্রছাত্রীদেরকে কিভাবে রাজনৈতিক কর্মী হিসেবে ব্যবহার করা হতো। তাদের জীবন, তাদের সময়, মূল্যবান ছাত্র জীবনের সময়কে শুধু রাজনৈতিক অ্যাক্টিভিটিতে তাদের ব্যয় হয়ে যেত। সেই জায়গা থেকে আন্দোলনের সূচনা, কিন্তু সেই শিক্ষা, সেই ক্যাম্পাসগুলির ব্যাপারে আসলে তেমন কোনো প্রোগ্রেস আমরা দেখছি না। সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষার পরিবেশ, গবেষণা, সব কিছু মিলিয়ে শিক্ষা ব্যবস্থাটা এই রাষ্ট্র সংস্কারে কেন যেন উপেক্ষিত থেকে গেল। কিন্তু শিক্ষা যদি উপেক্ষিত থেকে যায়, তাহলে অপশিক্ষা, কুশিক্ষার অন্ধকার আবারও আমাদের উপরে হয়তো ছেয়ে আসবে। যে কারণে বলবো যে শিক্ষা সংস্কারের জায়গাতে এখন পর্যন্ত সরকারের সাথে অ্যাডভোকেসি করা বা এটার দাবি তোলাটা আমাদের প্রয়োজন। কারণ আমাদের দেশের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেটিতে আপনাদেরকে যদি দু একটি বিষয় একটু বলি, যে আপনি যদি হার্ভার্ড ইউনিভার্সিটি থেকেও পিএইচডি করে আসেন, ঢাকা ইউনিভার্সিটি আপনাকে শিক্ষক হিসেবে নিবে না। সে প্রশ্ন করবে, আপনার এসএসসির জিপিএ কত, আপনার এইচএসসির জিপিএ কত, তারপরে জিজ্ঞেস করবে আরো অনেক কোশ্চেন। আচ্ছা, এসএসসির জিপিএ কত, এইটা হার্ভার্ডের একজন পিএইচডি হোল্ডারের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হওয়ার ক্ষেত্রে কিভাবে রিলিভেন্ট? এটা আইন না বেআইন না একটা তামাশা, এই কথা আমরা বুঝি না। এবং এই আইনগুলি যখন করা হয়, আমাদের তৎকালীন ভিসি স্যারের সময় আমরা এটা নিয়ে আন্দোলন করেছিলাম যে এসএসসির এই সাবজেক্টের জিপিএর রিকোয়ারমেন্ট শিক্ষক নিয়োগের জন্য কিভাবে আপনি রিলিভেন্ট মনে করেন? এটার কোনো উত্তর নাই। যাই হোক, তো এরকমের অনেক বিষয় শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে ইউনিভার্সিটিতে থেকে গেছে। বিশ্ববিদ্যালয়ে আমাদের এমন শিক্ষকরাও আছেন যারা হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না হলে জীবনে কিছুই আর হতে পারতেন না, প্রাইমারি স্কুলের শিক্ষকও হতে পারতেন না। তো এই প্রাইমারি স্কুলের শিক্ষক মানে লোকদেরকে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তো এইটা আসলে বিশ্ববিদ্যালয়ে এই বার্ডেনটা ইউনিভার্সিটি কেন ক্যারি করবে? তাহলে এইগুলির কোনো বিশ্লেষণ আমাদের কাছে নাই। এছাড়া প্রাইমারি শিক্ষা নিয়ে স্যার বলেছেন যে প্রাইমারি শিক্ষা এবং জাতীয় কারিকুলাম নিয়ে যে রকমের বাজে রকমের চর্চা হয়েছে, এবং সরকার যদি এখনও সেই রাস্তায় হাঁটে, তাহলে সেটার সমাধান আমরা কিভাবে করব। তার সাথে আরেকটি বিষয় আমি এমওএস ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে বলবো, সেটা হচ্ছে বিগত সরকার ডিজিটালাইজেশনের নামে, ডিজিটাল বাংলাদেশের নামে যত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। ট্রুলি যদি ডিজিটাইজেশন হয়, তাহলে করাপশান এবং রাজনীতি এবং জবাবদিহিতা অনেক অনেক বেড়ে যাবে। কিন্তু প্রকৃতপক্ষে ডিজিটালাইজেশন হচ্ছে না। প্রকৃতপক্ষে যেই ডিজিটাইজেশনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে জবাবদিহিমূলক জায়গায় আনতে পারবো, সেই ডিজিটালাইজেশনটা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের এই নতুন সরকার বা বিপ্লবী সরকারের কাছে
প্রকৃতপক্ষে রাষ্ট্র ব্যবস্থার সকল অর্গানকে জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি আমাদের যথেষ্ট পরিমাণে হেল্প করতে পারে। এবং আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালে আমাদের খুনি তাদের বিচার হচ্ছে, সেইখানেও এভিডেন্সগুলি কিন্তু ডিজিটাল সোর্স থেকে আমরা পেয়েছি, যে কারণে ডিজিটাল এই ব্যবস্থা আমাদেরকে নিরাপদ করবে, আমাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে। কারণ মানুষ মানে অন্য সময় সমাজে বিভিন্ন রকমের অন্যায় করে পার পেয়ে গেলেও এই ডিজিটাল দুনিয়া আমাদেরকে সবসময় মনিটরিং করছে। আরেকটি বিষয় সর্বশেষ, সেটি হচ্ছে জুলাই ঘোষণা। এটি অবশ্যই দিতে হবে। জুলাই ঘোষণা ছাড়া এই আন্দোলন আমরা যারা করেছি তাদের মানে ব্যক্তিগত নিরাপত্তা পর্যন্ত বিঘ্নিত হতে পারে। জুলাই ঘোষণা না দিলে এই বর্তমান সরকারের লিগ্যালিটি নিয়ে প্রশ্ন উঠবে, যে কারণে জুলাই ঘোষণাপত্র সরকারকে দিতে হবে। সরকার যদি দিতে গড়িমসি করে তাহলে জাতির পক্ষ থেকে আমরা যারা আন্দোলনে ছিলাম আমরা ঘোষণাপত্র দিয়ে দিব এবং সরকার এটা মানতে বাধ্য করবো আমরা। যে কারণে আমাদের অনেক বিষয় এখন পর্যন্ত থেকে গেছে। সেই জায়গায় নির্বাচন পদ্ধতি নিয়ে তো অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আসছে। আমরা পিআর পদ্ধতি চাই, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমাদের পক্ষ থেকে নাই। এই গণতান্ত্রিক সিস্টেমের মূলা দেখিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বৈরতন্ত্র চালু করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে আমরা যেতে চাই না। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা পিআর পদ্ধতি চাই এবং সেই ক্ষেত্রে আলোচনা হবে, সেটার কোনো ইস্যু নিয়ে কথা হবে। আগের পদ্ধতির এই পচা পদ্ধতি দিয়ে স্বৈরতন্ত্র কায়েমের আর কোনো রাস্তা আমরা দেখতে চাই না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব আরিফুল ইসলাম উপস্থিত আলোচনার জন্য। এ পর্যায়ে আলোচনা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ন্যাপ মার্কানের চেয়ারম্যান জনাব মোস্তাক আহমদ ভাই। জনাব মোস্তাক আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন আয়োজিত আজকে পেয়ার পদ্ধতি সহ সংস্কারকে কেন্দ্র করে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আজকে সবার সম্মানিত ইসলামী আন্দোলনের প্রেসিডেন্ট, আজকে একটা কথা বলতে হয় যে বিদ্যমান যে বৃহৎ দুটি দলই স্বৈরাচারী রূপ নিয়েছিল। প্রথমত বিদ্যমান দুই দলের দুই নেত্রীকে রাজনীতি আনা হয়েছিল দলের বাঙ্গন ঠেকাতে। পরবর্তীতে এটা চলে যায় একটা পর্যায়ে যে তারা একক নেতা প্রতিষ্ঠা করতে চায় এবং দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চায়। এই কারণেই তারা স্বৈরাচার হতে বাধ্য হয়। তারপরে আমি আরও 20-25 বছর পূর্বে বলেছিলাম, ভাত, পানি, তরকারি এর তিনটির যে কোনো একটি যদি দূষিত হয়, যেভাবে পেট খারাপ হয়, অনুরূপ নির্বাচনকালীন সরকার, নির্বাচন কমিশন এবং নির্বাচন পদ্ধতি এর যে কোনো একটির ব্যত্যয় ঘটলে, ভালো না হলে নির্বাচনী ফলাফল খারাপ হবে। তখন আমি পিআর সিস্টেম চিন্তা করেছিলাম। ছোট ছোট দল কেন সিট পায় না, ভোট পায় না? ইসলামী শাসনতান্ত্রিক আন্দোলন, আপনাদের বহু কর্মী বাহিনী আছে, ত্যাগ আছে, মিলিটেন্স একটা গ্রুপ আছে, বাছাইকৃত কর্মী বাহিনী আছে স্বচ্ছ, তারপরও সিট পান নাই। একটি কারণ, জনগণ দৃশ্যমান দেখে, হয় সিস্টেম খারাপ, নয় ছোট ছোট দল যে সিট পায় না তারা খারাপ। আমি মনে করি তারা খারাপ হতে পারে না। দীর্ঘদিন যারা রাজনীতি করেছে, খেয়ে না খেয়ে পেটে আলসার বানাইছে, তারা কোনোদিন খারাপ হতে পারে না। এখানে সিস্টেমে খারাপ, পদ্ধতি খারাপ। আজকে পিআর পদ্ধতির মাধ্যমে ঐতিহ্যশীল দলগুলো যেভাবে আসন পাবে, তারও যদি জোট করে ছোট ছোট ওয়ানম্যান শো, তারও আমি মনে করি সংসদ আসতে পারবে। এবং উভয় কক্ষেই এই পিআর পদ্ধতি আনা দরকার। এভাবে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে পারি। আজকে বিএনপি 111-এর সময়ও তাদের অনেক বিরুদ্ধে চার্জ ছিল, আওয়ামী লীগের বিরুদ্ধে চার্জ ছিল, কিন্তু আওয়ামী লীগ তাদেরটা হোয়াইট ওয়াশ করেছে। আর বিএনপি 5 আগস্টের পর তারা যে লুটপাট করেছে, গতকালও যে ঘটনা দেখেছে শুধু তাই নয়, সেই পাটগ্রামের ঘটনা সহ অনেক ঘটনা আমরা দেখতে পাই, আমাদের শুনতে হয়। আজকে বিএনপি 300 আসনেই তারা বিজয়ী ঘোষণা করতে চায়, এরকম মনোভাব তাদের মাঝে এসে গেছে। এবং আগামী দিন আওয়ামী লীগের ছাড়া ভয়াবহ রূপ নিয়ে আর 5 গুণ রূপ নিয়ে তারা স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠা করবে, লুটপাট তৈরি করবে। এমত অবস্থায় পিআর আমাদের একটা নিয়ামক শক্তি, আমাদেরকে আগামী দিন একটি সুষ্ঠু সমাধানে এনে দিবে। আজকে পিস সাহেবের এই ঘোষণার মধ্য দিয়ে সারা বাংলাদেশে
এটার জোয়ার সৃষ্টি হয়েছে, প্রতিধ্বনি সৃষ্টি হয়েছে, এটা আমি মনে করি সফলতার মুখ দেবে। শুধুই তাই নয়, বিদেশে প্রায় 1.5-2 কোটি আমাদের প্রবাসী আছে, তাদেরকেও সম্পৃক্ত করতে হবে। তাহলে দেশের প্রতি তাদের দেশপ্রেম বাড়বে। তাদেরকে বাইরে রেখে কিভাবে আমরা একটা ভোট আশা করি? আজকে যদি 1.5 কোটি হয়, কমপক্ষে 50-60টি আসনের সমতুল্য এই ভোটগুলি, একটা বিশাল অংশ আমরা বাদ দিয়ে আমরা লুটপাটের রাজনীতিতে আমরা বিশ্বাস করি। কাজে আমি মনে করি আপনারা এগিয়ে যান। নেব্বা সেন আপনাদের পাশে আছে, নেব্বা সেনেরও একটা বিশাল ভোট ব্যাংক আছে। মাওলানা ভাসানীর সেই আদর্শ ধারণ করে আজ পর্যন্ত আমি টিকে আছি। আমার সম্পর্কে আপনারা আরও খোঁজখবর নেন, আমরা আপনাদের সাথে আরও যুক্ত হয়ে বৃহত্তরভাবে কীভাবে কাজ করা যায় আমাদেরকে দিক নির্দেশন দিবেন। আপনারা পীর সাহেব, আপনারা শ্রদ্ধাশীল, আপনাদের কথা আরও মানুষ শুনবে। আমাদেরকে যেভাবে মানুষ গ্রহণ করে, আপনাদেরকে আরও বেশি বেশি গ্রহণ করবে। এই পিয়ার পদ্ধতি ঘোষণা করার জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আপনারা এগিয়ে যান, উভয় কক্ষেই এটা হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব মোশতাক আহমদ ভাসানীকে তার আলোচনার জন্য। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শেখ মোহাম্মদ ইউসুফ স্যারকে। জনাব ডক্টর শেখ মোহাম্মদ ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদ ওয়ানুসাল্লি আলা রসুলিল করিম, আম্মা বাদ। আজকের অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি বিষয়ে গোলটেবিল বৈঠকের সম্মানিত সভাপতি মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং উপস্থিত আছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সহ জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। আজকে চরমোনাই পীর সাহেব হুজুর যে বক্তব্য উপস্থাপন করেছেন সেটার সাথে আমি সম্পূর্ণ একমত, এবং আমার ভিতরে কিছু প্রশ্ন ছিল, সেগুলো ওনার বক্তব্য থেকে চলে এসছেন। তো আমার একটা বিষয় এখন বাকি আছে, সেটা হচ্ছে যে পিআর পদ্ধতি অবশ্যই আমরা চাই, অনেক আগে থেকেই আমরা চাই, এবারও আমরা চাই। তবে আমার একটা আশঙ্কার বিষয় আছে যে আমাদের যে ফ্যাসিস্টকে বিদায় করতে হয়েছে এত রক্তের বিনিময়ে, সেটা আবার তাদের দোষের মাধ্যমে আবার ফিরে আসে কিনা। আপনারা জানেন যে বিগত অবৈধ নির্বাচনগুলোকে জাতীয় পার্টি বৈধতা দিয়েছে, সেই জাতীয় পার্টি কিন্তু এখনও বহাল তবিয়তে আছে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি, কিন্তু জাতীয় পার্টির ভিতর দিয়ে আবার আওয়ামী লীগ প্রবেশ করে কিনা এই ফাঁকটা কিন্তু রয়ে গেছে। এবং আমার মনে হয় সামনে আমরা যদি পেয়ার পদ্ধতিতে যাই, অবশ্যই জাতীয় পার্টিকে এটার বাইরে রেখে যেতে হবে যে কোনোভাবে, যে যারা সার্বক্ষণিক দোষর ছিল তাদের কারণে আওয়ামী লীগ তাদের এই সংসদগুলো মানুষের কাছে কিছুটা হলেও বৈধতা দিতে পেরেছিল, তাদেরকে এটার বাইরে আমরা নিয়ে যাবো। না হলে দেখবেন যে এই জাতীয় পার্টির ভিতরে আবার ফ্যাসিস্টরা ঢুকে এখানে আবার প্রবেশ করে যাবে, সংসদে চলে যাবে, এবং আমরা যে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম সেটা আবার বিঘ্নিত হবে। তবে অবশ্যই পিআর পদ্ধতিতে সকলের যাতে অংশগ্রহণ থাকে সেটা থাকতে হবে। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমরা প্রথম দিকে উচ্চ কক্ষে যদি আমরা পিআর পদ্ধতি করি, আর নিম্ন কক্ষ যেটা সেটা আরও কি সংস্কার করা যায় সেটা যদি বিবেচনায় আনা যায়, আমি মনে করি প্রথম দিকে গ্রহণযোগ্যতার ব্যাপার আছে, এবং আমরা এই ব্যবস্থাটায় অভ্যস্ত হতে একটা সময়ের ব্যাপার আছে। আমরা ভবিষ্যতে উচ্চকক্ষ নিম্নকক্ষ উভয়টাতে আমরা পিআর পদ্ধতি যেতে চাই। তো প্রথমবার আমরা উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে এবং এই নিম্নকক্ষটাকে আরও কীভাবে অংশগ্রহণমূলক বা করা যায় সেরকম কোনো চিন্তা ভাবনা করা যায় কিনা, সেটা জাতীয় নেতৃবৃন্দের কাছে প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ অধ্যাপক শেখ মোহাম্মদ ইউসুফকে। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ নেজামুল ইসলাম পার্টির সম্মানিত মহাসচিব মাওলানা মুস্তাফা।
আলোচনা পেশ করবেন বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির সম্মানিত মহাসচিব জনাব মুসা বিন ইসহাক, মাওলানা মুসা বিন ইসহাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি শীর্ষক গোলটেবিল আলোচনার সম্মানিত সভাপতি মোহতারাম হযরত পীর সাহেব চরমনাই এবং সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত বুদ্ধিজীবী বৃন্দ, আজকে আমরা একটি ইতিহাসের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। বাংলাদেশে যেই নতুন পরিস্থিতি তৈরি হয়েছে বিগত 5ই আগস্টের পর, আমাদের জন্য বিশাল একটা সুযোগ এনে দিয়েছে এই ঘুণে ধরা এবং দুর্নীতিগ্রস্ত পচে যাওয়া এই সমাজকে সংস্কারের মাধ্যমে নতুন করে নির্মাণ করার। এই ক্ষেত্রে আজকে আমাদের হযরত মোহতারাম পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুম তিনি যে বক্তব্য রেখেছেন, যেই লিখিত বক্তব্য আমাদের সামনে উপস্থাপিত হয়েছে, তার সেই বক্তব্যের যে মূল আলোচনা, সকল রিফর্মের যে মূল রিফর্ম বা সংস্কার হচ্ছে পিআর পদ্ধতির ইলেকশনের নিয়মের প্রবর্তন করা। পিআর পদ্ধতির এই নির্বাচনের সাথে মৌলিকভাবে আমরা একমত। বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থার বিগত দিনে আমরা দেখেছি যে এই নির্বাচন ব্যবস্থার মাধ্যমে যখন নির্বাচন আসে, টাকার ছড়াছড়ি এবং ব্যাপক প্রাণহানি, অনেক মানুষের প্রাণের বিনিময়ে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ধরনের দুর্বৃত্তায়ন থেকে, এই ধরনের রাজনীতি থেকে যদি আমাদের বেরিয়ে আসতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। পূর্বের যে ব্যবস্থা, বিদ্যমান যে ব্যবস্থা, সেই ব্যবস্থাকে নতুন করে আবার আমাদের ঢেলে সাজিয়ে পরিবর্তন করে নতুন যে প্রস্তাবিত যে নির্বাচন পদ্ধতি, যেটা ইতিমধ্যে বিভিন্ন দেশে চর্চিত হচ্ছে, সেটাকে আমরা কিভাবে এখানে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা সম্পর্কে আমাদের কার্যকর চিন্তাভাবনা করা দরকার। এর সাথে সাথে আমি মনে করি যে পিআর পদ্ধতির প্রয়োগের সাথে সাথে আমাদের জন্য যেটা বেশি দরকার সেটা হচ্ছে এই পিআর পদ্ধতির সুফল যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনা দরকার। আজকে আমাদের যেই দুর্বৃত্তায়িত যে রাজনীতি, এটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, এটাকে যদি আমরা সংস্কার করতে না পারি, তাহলে আমাদের যেই বিপুল আত্মত্যাগ এবং বিপুল শাহাদাতের এবং রক্তের মাধ্যমে যেই নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন এদেশের মানুষ দেখেছে বা দেখছে, সেটা ব্যর্থতায় পর্যবেসিত হবে। আমরা মনে করি যে রাজনৈতিক যে সংস্কৃতি এবং দুর্বৃত্তায়িত যে রাজনীতি, এই রাজনীতিকে নির্মূল করার জন্য আমাদেরকে ব্যাপকভাবে এবং সমস্যার আওয়াজ তোলা দরকার। এবং পিআর পদ্ধতির এই সুফল, পিআর পদ্ধতিটাকে আমরা যদি সুন্দরভাবে কার্যকর করতে চাই, পিআর পদ্ধতি সম্পর্কে যে সমস্ত কথাগুলি বিপক্ষ অন্য সাইড থেকে যে বিষয়গুলি আসছে, সেগুলি দূর করে সেগুলিকে কনসার্নে নিয়ে আমরা যদি এটাকে কার্যকর একটা ব্যবস্থার দিকে যেতে চাই, তাহলে রাজনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার দরকার। গত 2 দিন আগে যে ঘটনা ঘটেছে, আমরা দেখে এই দেশের মানুষ, বিবেকবান মানুষ স্তম্ভিত হয়ে গেছে। যদি এই ধরনের সংস্কৃতি যদি আবার চর্চা হয়, এভাবে যদি রাজনীতি চলতে থাকে, তাহলে তো এই বিপুল আত্মত্যাগের কোনো মূল্যই থাকে না। তো এই জন্য আমি সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা এখানে শিক্ষাবিদ এবং সম্মানিত আলোচকবৃন্দ আছেন, আপনারা এই সম্পর্কে আপনাদেরও মতামত আমরা কামনা করি। তো বাংলাদেশকে আমরা সবাই মিলে একটা সুন্দর জায়গায় আমরা নিয়ে যেতে চাই। আল্লাহ পাক আমাদের সবার এই মেহনত এবং এই প্রচেষ্টা, আমাদের এই পথ চলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মসৃণ করুন। আল্লাহর কাছে ফরিয়াদ করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ জনাব মুসা বিন ইসহাককে। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ফেডারেল ডেমোক্রেটিক পার্টির সম্মানিত কনভেনার ডক্টর এ আর খান, কনভেনার ফেডারেল ডেমোক্রেটিক পার্টি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি পীর সাহেব চরমনাই, আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ,
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সাংবাদিক ভাইরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমাদের যে জোটটি আছে, জাতীয় সংস্কার জোট, জাতীয় সংস্কার জোটের পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে অত্যন্ত সময় উপযোগী একটি আলোচনা। ইতিমধ্যেই আমাদের জোটের পক্ষ থেকে আমরা ওনাদের সঙ্গে একটি মত বিনিময় অনুষ্ঠান করেছি ইসলামী আন্দোলনের অফিসে, এবং অত্যন্ত একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের মাধ্যমে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সেখানে আমাদের অপিনিয়নটি আমরা ওনাদেরকে জানিয়েছি। জাতীয় সংস্কার জোট মূলত বাংলাদেশের 35টি ক্ষুদ্র ক্ষুদ্র যে রাজনৈতিক দলগুলো আছে, যারা বিশেষ করে জুলাই চার্টার, সংস্কার, নির্বাচন এবং বিচার, এইগুলো নিয়ে যারা কাজ করছেন, আমরা তাদেরকে ঐক্যবদ্ধ করার একটি চেষ্টা করেছি, এবং আমাদের সঙ্গে 35টি দল এবং 2টি জোট আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, যারা স্ট্রংলি বিলিভ করে যে আসলে আগামীর বাংলাদেশে যে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, কিংবা জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এটিকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে জুলাই চার্টার কিংবা সংস্কার, বিচার এবং নির্বাচনের কোনো বিকল্প নেই। তো সেই জন্যই মূলত আসলে জাতীয় সংস্কার জোট গভীরভাবে এই 4টি বিষয়কে সামনে রেখে আসলে কাজ করে যাচ্ছে, এবং আমরা ইসলামী আন্দোলনের সঙ্গে আমরা আমাদের একাত্মতা ঘোষণা করেছি এই জন্য যে আমরা লক্ষ্য করেছি আসলে গত 54 বছরে বাংলাদেশের যে রাজনীতি, আমরা তথাকথিত যে নির্বাচনী ব্যবস্থা, আমরা প্রত্যেকেই জানি, ইতিমধ্যে 11 জন বক্তা বক্তব্য রেখেছেন, আমি আর সেগুলো কোনোটাই আসলে রিপিট করতে যাচ্ছি না। আমরা সকলেই জানি যে সংসদে আমরা কি দেখেছি। আমরা একটা সময় এই সংসদে 65% আইন প্রণেতা কিংবা লয়াররা ছিলেন যারা আইন প্রণয়ন করেছেন। সেই সংসদকে আমরা দেখেছি বিজনেস ক্লাব বানিয়েছেন, 72% ব্যবসায়ীদেরকে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এই যে পরিবারতান্ত্রিক রাজনীতি, নেপোটিজম কিংবা স্বজনপ্রীতি, আপনি দেখবেন নর্তকী থেকে শুরু করে গায়ক, গায়িকা, হেন কোনো লোক নেই যাদেরকে সংসদে জায়গা করে দেওয়া হয়নি। অথচ বাংলাদেশে যারা সংসদের নেতৃত্ব দেওয়ার মতো যে মানুষগুলো আছেন, বিভিন্ন রাজনৈতিক দল, যাদের যোগ্যতা আছে, মেধা আছে, সততা আছে, শিক্ষা আছে, সাহসিকতা আছে, দেশপ্রেম আছে, যারা দেশটিকে প্রচণ্ড রকম ভালোবাসেন, দেশের মানুষের মঙ্গল চান, দেশের মানুষের জন্য কিছু করতে চান, দেশের সমাজ ব্যবস্থা, দেশের রাজনীতি, অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে চান, সেই মানুষগুলো সংসদে না আসার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা। এখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আসলে এই পিআর পদ্ধতি। অথবা এইখানে আমার মনে হয় যে আমরা তর্কের খাতিরে, কিংবা ওই যে আমরা যেটি বলি যে আমরা স্কুল জীবনে, কলেজ জীবনে ডিবেট করেছিলাম, ওই বিতর্কের কিংবা তর্কের খাতিরে আমাদেরকে বিপক্ষে কথা বলার আমার মনে কোনো অবকাশ নেই। আমরা স্পষ্ট বলতে চাই যে এই যে উইনার্স টেক অল আর লুজার্স গেট নাথিং, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ইতিমধ্যে বিভিন্ন বক্তা অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা করেছেন কেন পিআর পদ্ধতি প্রয়োজন। আপনারা অনেকে হয়তো বলবেন যে জার্মানি নাৎসিবাদীর কথা বলবেন, কিংবা এক ভাই বলেছেন ইটালিতে একটা অসহিষ্ণু সরকার ছিল। এগুলো বলে আসলে কোনো লাভ হবে না। যারা জানেন যে বাংলাদেশে গত নির্বাচনে 40%-এর বেশি কোনো রাজনৈতিক দল ভোট পায়নি, তারাও কিন্তু রাষ্ট্রীয় সরকার তারা গঠন করেছেন। পিআর পদ্ধতিতে সেই সুযোগ নেই। সেখানে 50%-এর বেশি ভোট না পর্যন্ত তারা সরকার গঠন করতে পারবে না। এই জন্যই কোনো দল তারা হয়তো মনে করছেন যে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাদের হয়তো কোনো অস্তিত্বই থাকবে না। কারণ তারা হয়তো দেখা যাবে যে 30 থেকে 40% ভোটও যদি পায়, তাদের সংসদে আসন থাকবে 120টির মতো কিংবা 100টির মতো। সো যে কারণেই আসলে আমার মনে হয় যে শুধুমাত্র আমাদের মতো, আমি আবারও বলছি, যারা যোগ্য, মেধাবী, সৎ, শিক্ষিত, এই মানুষগুলোকে আটকানোর জন্য, এই মানুষগুলোকে শুধুমাত্র দাবিয়ে রাখার জন্য এই তথাকথিত এই যে আমাদের যে পদ্ধতিতে নির্বাচনটি হচ্ছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমরা এই পদ্ধতি পরিহার করতে চাই। আমরা গত 54 বছরে দেখেছি যে রাজনীতি আমাদেরকে গণতন্ত্র দিতে পারেনি, ভোটের অধিকার দিতে পারেনি, এবং আমাদেরকে একটি প্রতিহিংসার যে রাজনীতি বাংলাদেশে গত 54 বছরে কায়েম হয়েছে, সেখান থেকে আমার মনে হয় বের হয়ে আসা উচিত। আমরা এমন একটি সমাজ ব্যবস্থা চাই। এই রাজনীতিতে দেখুন যে আমাদের স্থানীয় সরকার ব্যবস্থা একদমই ভেঙে পড়েছে। আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড মেম্বার আছেন, আমাদের ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানরা আছেন, উপজেলা পরিষদ আছেন। সেইখানে আপনি গিয়ে দেখবেন শুধুমাত্র এই এমপি বন্ধনা, ব্যক্তি বন্ধনা, কারো বাবা, কারো স্বামী, কারো ভাই। সংসদে গেলে গত সংসদগুলো হাস্যকর ছিল। আপনি দেখবেন যে
জামাই শ্বশুর ভাই ভাবি দেবর ননদ, মানে কি একটা হাস্যকর, মনে হয় যে সার্কাসে আসছি আমরা এখানে। সো আমরা এই ধরনের সংসদ আসলে দেখতে চাই না। আমরা সৎ, যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক, সাহসী মানুষগুলোকে আগামীতে সংসদে দেখতে চাই। যদি 1% ভোটও যদি পায় কোনো একটি রাজনৈতিক দল, সেখানেও 3টি আসন তারা কিন্তু সংসদে পাবে। সো কোনোভাবেই ওই যে উইনার্স টেক অল, আমরা কোনোভাবে বৈতরণী পার হয়ে যাব, পেশি শক্তি খাটাবো, আমার মনে হয় সেখান থেকে আমাদের বের হয়ে আসার সময় হয়েছে। সবাইকে আহ্বান জানাবো যে প্লিজ তর্কের খাতিরে কিংবা বিতর্কের খাতিরে কিংবা আলোচনার টেবিলে যেহেতু এসেছি, দুই একটা কথা বিপক্ষে বলতেই হবে, প্লিজ আমার মনে হয় যে না বলে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের যে সিদ্ধান্তগুলো হচ্ছে এখন, আগামীর বাংলাদেশে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ দুটো কক্ষেই আমরা পিআরের মাধ্যমে নির্বাচন চাই, এর কোনো বিকল্প নাই। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশকে। অসাধারণ এই যে একটা উদ্যোগ, এই যে মানুষের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা, মানুষের মত প্রকাশের প্রতি তাদের যে একটি শ্রদ্ধা ভালোবাসা, আমরা ঠিক সেভাবেই সকলকে সাথে নিয়ে প্রত্যেকটি ভালো মানুষ, সৎ মানুষ, যোগ্য মানুষ, পরিশ্রমী মানুষ, দেশপ্রেমিক মানুষগুলোকে নিয়ে আমরা আগামীর সেই বাংলাদেশ দেখতে চাই। 24-এর গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা আমাদের তরুণরা যে জীবন দিয়েছে, বৈষম্যহীন এক বাংলাদেশ, কাঙ্ক্ষিত এক বাংলাদেশ এবং সমৃদ্ধির এক বাংলাদেশ এবং প্রতিহিংসা মুক্ত এক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত এক বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সম্মানিত সদস্য জনাব হাবিবুর রহমান রিজু। জনাব হাবিবুর রহমান রিজু গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের এই গোলটেবিল বৈঠকের মাননীয় সভাপতি চরমনার পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, এখানে উপস্থিত সমাজ ও রাষ্ট্রচিন্তক, রাজনীতিবিদ, সবাইকে সংগ্রামী অভিনন্দন। আসলে আলোচনা যে বিষয়বস্তু, এটা শুধু প্রাসঙ্গিক এ কারণেই নয় যে আলোচনার আসলে বিস্তর সময়ের দরকার। ইতিমধ্যে যে বিষয়গুলো এসেছে, আমি প্রথমে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি ঘোষণা দিতে চাই। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ঠিক রেখে যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে গণ অধিকার পরিষদ আদৌ অংশগ্রহণ করবে কিনা সে বিষয়টা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। দ্বিতীয় বিষয় হলো জাতীয় সরকার গঠন না করা। এই জুলাই অভ্যুত্থানের পর জাতি, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ আবার ঐতিহাসিক একটা ভুল মনে করে গণ অধিকার পরিষদ। প্রসঙ্গে আসা যাক। প্রথমে বলবো যে আমরা আলোচনা করছি, পদ্ধতিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, কিন্তু গত 53-54 বছর ধরে বাংলাদেশ কেন একটা স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থার কথা বলেন, শাসনতান্ত্রিক ব্যবস্থার কথা বলেন, অর্জন করতে পারল না, তার গোড়ায় কিন্তু আমরা হাত দিচ্ছি না। এখানে আমি কতগুলো বিষয় বলতে চাই। প্রথমত হলো, একটি জাতির ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আরবি ভাষার, আমি আগ্রাসনী বলবো, পার্শ্ববর্তী সকল দেশ তার ভাষা হারালো, ইরান কিন্তু তার ভাষা ছেড়ে দেয়নি। তার ফার্সি ভাষা কিন্তু সে ধরে রেখেছে তার ইতিহাসের কারণে। এখানে বাংলাদেশ বিস্তারিত কথা বলার সুযোগ নেই, শুধু একটি কথা বলতে চাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ট্রুম্যান ডক্ট্রিনের যে ইতিহাস আমরা জানি, এই ট্রুম্যান ডক্ট্রিনের ইতিহাস থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে পদ্ধতিগত বিষয় যাওয়ার আগে। এবং অনেক বিষয়, শুধু এইটুকু বলতে চাই, গোটা স্বাধীনতা যুদ্ধের সময়
প্রবাসী সরকারের পক্ষ থেকে 7 মার্চের ভাষণ একদিনও বাজানো হয়নি। এবং 72 সালের সংবিধান মূলত হচ্ছে পাকিস্তানের সংবিধান। পাকিস্তানের গণপরিষদের নির্বাচিত প্রতিনিধিদের সংবিধান, এটা নৈতিকভাবে এই সংবিধান ঠিক না। দ্বিতীয় বিষয় হচ্ছে স্বাধীনতার ঘোষণাকে এই সংবিধান অস্বীকার করেছে। 72 সালের সংবিধানে প্রথমে দেওয়া হয়নি, অর্থাৎ 72 সালের সংবিধান হচ্ছে স্বাধীনতা বিরোধী সংবিধান, স্বাধীন দেশের কোনো সংবিধান নয়। কাজে আজকে যারা সংবিধান সংবিধান বলে কান্না করে, তাদের সুর আর শেখ হাসিনার সুর এক, এটা আমরা মনে করি। আমাদের দেশের যে অভিজ্ঞতা, সেটা হচ্ছে গত 53 বছর ধরে আমলা এবং রাজনীতিবিদরা মিলিত হয়ে একটি দুর্নীতি অভ্যস্ত শাসন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলেছে। তো বাংলাদেশের প্রধান সমস্যা হলো দুর্নীতি। এই দুর্নীতি কোনো পদ্ধতিতে ঠেকানো যাবে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। দুদকের দুর্নীতি কে দেখবে? আমি তো মনে করি দুদক হচ্ছে বাংলাদেশের সব থেকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। শুধু পদ্ধতিগত বিষয় আমরা গুরুত্ব দিচ্ছি। সর্বশেষ যে কথাটা বলতে চাই, ঐকমত্য কমিশন যে বৈঠকগুলো করতেছে, আমরা বৈঠকে সবাই অংশগ্রহণ করছি, ইসলামী আন্দোলন বাংলাদেশে অংশগ্রহণ করছে। এখানে অনেক দল প্রেস কনফারেন্স করে বলেছেন যে আমরা সংস্কার কমিশনের অধিকাংশ প্রস্তাবই মেনে নিচ্ছি। আসল তথ্য হচ্ছে মৌলিক কোনো পরিবর্তনের বিষয়টাই তারা এখন পর্যন্ত একমত হয়নি। পুরনো রাজনৈতিক ব্যবস্থা বল রেখে যে সংসদীয় ব্যবস্থা বাংলাদেশে চালু আছে, রাবার স্টাম্প পার্লামেন্ট পদ্ধতি, ওয়েস্টমিনিস্টার পদ্ধতির নামে একটি বিকৃত সংসদীয় ব্যবস্থা, যে সংসদীয় ব্যবস্থা দুর্নীতিকে বেশি বেশি করে বৃদ্ধি করেছে, সেই সংসদীয় ব্যবস্থার এক্সটেনশন করে আরও 100 উচ্চতর কক্ষ, এটা গ্রহণযোগ্য হতে পারে না। এই শ্বেতস্থির সম্প্রসারণ আমাদের কোনো দরকার নেই। যদি পুরনো বন্দোবস্তই ঠিক থাকে, পুরনো রাজনৈতিক সংসদীয় ব্যবস্থাই ঠিক থাকে, তাহলে এই যে শহীদ জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র তরুণ জীবন দিল, এর কোনোই মূল্য হতে পারে না। 18 সালের কথা মনে আছে আপনাদের? নিরাপদ সড়ক আন্দোলনের কিশোররা লিখেছিল, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সেই রাষ্ট্র মেরামত ব্যতি রেখে বাংলাদেশে কোনো নির্বাচন মানেই পালিয়ে যাওয়া ফেজিবাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। কাজেই বাংলাদেশকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। অনেকেই বলেন ভোট মানে গণতন্ত্র, এটা কোথায় পাইছেন? এটা আমাদেরকে শিখায় অনেকে, ভোট মানে গণতন্ত্র, ভোটের অর্থ হলো গণতন্ত্র। না, একদম বিকৃত একটি ধারণা। গণতন্ত্র হচ্ছে আপনিও প্রধানমন্ত্রী হতে পারবেন, আমিও প্রধানমন্ত্রী হতে পারবো। আপনি আমারটা সম্মান করবেন, আপনাকে আমি সম্মান করব। আপনার মত প্রকাশের স্বাধীনতা, আপনার মতের সাথে আমি একমত হতে না পারি, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দিতে পারি। এটা হচ্ছে গণতান্ত্রিক চেতনা। ভোল্টেয়ারের সে বিখ্যাত উক্তি, সেই জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই, আজকে আমাদের পিআর পদ্ধতির যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তান্ত্রিকভাবে যে পদ্ধতি উপস্থাপন করা হয়েছে খুব চমৎকার। এবং আমরা মনে করি যে এই পিআর পদ্ধতির আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, আপনি বলেন জনগণ দেশের মালিক, জনগণ আপনারা লিখে দেবে, ফেরত দিতে পারবে না। পিআর পদ্ধতির সব থেকে বড় উপকারিতা হচ্ছে এই যে জনগণ যে রাষ্ট্রের সার্বভৌমতার অধিকারী। সরকার পরিবর্তন হলো তাতে কি, সরকারের আমার দরকারটা কি? ইসলামী আন্দোলন খুব সঠিকভাবে বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে সরকারি স্থিতিশীলতা আমার কাছে গুরুত্বপূর্ণ কেন? এত লুটপাটের জন্য 5 বছর ধরে লুটপাট করব? এটা হচ্ছে জনগণের যে ভোটাধিকারের প্রকৃত মূল্যায়ন হতে পারে, আসলে বাস্তব রূপ পেতে পারে শুধুমাত্র পিআর পদ্ধতিতে। কাজেই আমরা
সংখ্যানুপাতিক ভোটার পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে গোটা জাতীয় ঐক্যবদ্ধ হবে। রাষ্ট্রনায়ক, চিন্তাশীল, বুদ্ধিজীবী সকল শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হবে এবং এটাকেই আমাদের বাস্তবায়ন করতে হবে। এর কোনো বিকল্প নেই। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জনাব জননেতা হাবিবুর রহমান বিদ্যুৎকে তার মূল্যবান আলোচনার জন্য। এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট সুশীলা, জনাব অ্যাডভোকেট সুশীলমণি, বিশিষ্ট আইনজীবী, রাজনৈতিক বিশ্লেষক জনাব সুশীলমণি। সম্মানিত আমির এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন তো এই জিনিসটাকে সুনির্দিষ্ট করতে হবে। জিনিসটা যে পেপারটা প্রেজেন্ট করা হয়েছে, এই পেপারটা ইজ ওয়ান্ডারফুল এবং এত সুন্দর পেপার ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পেশ করা হয়েছে। আমি তো মনে করি অনেক চিন্তাশীলদের জন্য এখানে লাইনে লাইনে খোরাক আছে। বাকিটা দেখতে হবে আমরা কতটুকু টেনে নিয়ে যেতে পারি। এই জন্য আমার পক্ষ থেকে এগেইন আমি ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের বুদ্ধিবৃত্তিক সুপিরিয়রিটি এক্সপ্রেস করার জন্য। কিন্তু এখন আমার দৃষ্টিতে যে এটাকে কনসেন্ট্রেট করে ফেলতে হবে, অনেক অপশন দেওয়া যাবে না। এখন বলতে হবে যে পিআরের যে 3-4 মেকানিজম আছে, এই 3-4 মেকানিজমের কোথায় আমরা গিয়ে কনসেন্ট্রেট করি। কারণ এটা হতে পারে, ওটা হতে পারে, ওটা হতে পারে, এটা বলার মনে হয় আর স্কোপ থাকছে না। তো আমার যতটুকু লেখাপড়া তাতে আমি মনে করি যে এখানে পিআরের যে ক্লোজড লিস্ট পিআর আর ওপেন লিস্ট পিআর, ক্লোজ লিস্ট পিআরের মধ্যে গিয়া আমাদেরকে র্যাঙ্কড লিস্ট পিআরে চলে যেতে হবে। ক্লোজ লিস্ট পিআর, ওপেন লিস্ট পিআর। ক্লোজ লিস্ট পিআরের সাব ক্যাটাগরি হলো র্যাঙ্কড লিস্ট পিআর। তো সমাধানটা এটা মনে হয় ঠিক হবে যে পার্টিগুলো পার্টিসিপেট করবে। পার্টিসিপেট করার সময় পার্টিগুলোকে বলে দিতে হবে যে আমি বিজয়ী হলে এই 300 জনকে আমি এমপি নিব। এটাকে বলে র্যাঙ্কড লিস্ট পিআর। এই ব্ল্যাঙ্কনেসে থাকা যাবে না যে আমি যদি এত পার্সেন্ট হই তারপরে আমি নির্ধারণ করব কাকে কাকে আমি এমপি নিব আর কাকে কাকে নিব না। এভাবে পার্টিগুলো আরেকটা ডিক্টেটর হবে। পার্টিগুলো যখন নির্বাচনে অংশগ্রহণ করবে, সাপোজ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করলো, তারা বলে দিবে যে আমি যদি এত পার্সেন্ট ভোট পাই তাহলে আমি 300 আসনে এই 300 জন লোককে আমি এমপি নিব। এই 300 জনের মধ্যে যদি 20% ভোট পায় তাহলে প্রথম 20%-এ যে কয়জন আসে তাদের নিবে। এখানে আবার লাইন ক্রস করা যাবে না। ওই প্রথম যে 30 জনে 20%-এ 60 জন হয়। এখন পার্টির হঠাৎ করে মনে হলো 60-এর বাইরে 61তম জনকে নিতে চায়। এটা পার্টির অপশন থাকা উচিত না। তাহলে র্যাঙ্কড লিস্ট পিআরের থিওরি খর্ব হবে। র্যাঙ্কড লিস্ট পিআরের থিওরিতে চলে গিয়ে যদি এইটা দেওয়া হয় তাহলে আমার মনে হয় সম্মানিত আমির সাহেব যে প্রপোজাল দিয়েছেন এটা আরও পিন পয়েন্ট হবে এবং এটা হবে মানুষের জন্য ইজিলি অ্যাক্সেসেবল। আর 2 নম্বর কথা হলো এই সমস্ত কাজ হবে কি করে, এটাই তো মূল ব্লক। যেটা একজন বলেছিলেন যে প্রসেস কি হবে। তো এখন যে ঐকমত্য কমিশন আলোচনা হচ্ছে এটার ফেট কি? যে কয়টা পয়েন্টে আলোচনা হয়ে একমত হলে তারপরে কি হবে? ওনারা বলছেন জুলাই চার্টার দিবে, তারপরে কি হবে? ইলেকশন হবে। কি ইলেকশন হবে? এটা আগের মতো ইলেকশন হবে, আবার সেই 300 আসন ইলেকশন হবে, আবার সেই প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের ব্যালেন্স না করে ইলেকশন হবে। তাহলে এই ইলেকশনটা করে কি ফায়দা হবে? একমত হওয়ার পরে কি ফায়দা হবে? ফায়দাটা কোথায়? এখন আমার ধারণা সবচাইতে বড় ব্লক হবে আগামীতে এটা। ঐকমত্য কমিশনের যে 166টা প্রপোজাল আমাদেরকে দিয়েছিল তার মধ্যে প্রথম একটা অপশন ছিল, দেখবেন, রেফারেন্ডাম।
তারপরে ছিল গণভোটে পাঠাবে কি পাঠাবে না, নাকি সংসদ করবে, নাকি ওনারা অর্ডিন্যান্সের মাধ্যমে করবে। এই 3-4টা অপশন উপরে ছিল। এই 3-4টা অপশন নিয়ে কিন্তু এখন আলোচনা নাই, আলোচনা হচ্ছে নিচেরগুলো নিয়ে। আমরা সেখানে ঠিক মার্ক দিয়েছিলাম রেফারেন্ডামে, অর্থাৎ আমরা এখন ঠিক করলাম যে এই 10টা-50টা বিষয়ে আমরা একমত হলাম। এইটা চার্টার ডিক্লেয়ার হবে, বর্তমান সংবিধান স্থগিত হবে, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বর্তমান সংবিধানকে স্থগিত করতে হবে, স্থগিত করে তারপরে ঐকমত্য কমিশনের চার্টার হবে, চার্টারে সকলে স্বাক্ষর করবে, চার্টারটাকে রেফারেন্ডামে পাঠাতে হবে, চার্টারটা অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হলে পরে চার্টার অনুযায়ী পরবর্তী সরকার গঠিত হবে। এই যে রোডম্যাপ, এই রোডম্যাপ হওয়া উচিত সকল দলের ইউনাইটেড পজিশন, এবং ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, এনসিপি সহ যারা যারা এর সঙ্গে আসতে চায়, আমার বিবেচনায় সেটাই হওয়া উচিত। আর না হলে পুরাতন বন্দোবস্ত হবে, ইলেকশন হবে, পার্লামেন্ট হবে, পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে যারা পার্লামেন্টে আসবে তারাই সে ঠিক করবে 2/3 মেজরিটি পাইলে এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না। তাহলে তো আর হইল না কাজটা, তাহলে তো কাজের মধ্যে কোনো প্রসেস হলো না। আমি বিএনপির এক বড় নেতার সঙ্গে গতকালকে 1 ঘন্টা ধরে বিতর্ক করেছি, কি চান আসলে, হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ইয়োর টার্গেট অ্যান্ড পারপাস। তো বলছি যে এভাবে ইলেকশন হবে, আমরা এসে যদি মেজরিটি পাই আমরা ঠিক করব এভাবে হবে নাকি ওইভাবে হবে, তাই বাকিরা কি করবে। এখন যে আলোচনা হচ্ছে ঐকমত্য কমিশনের আলোচনার কনসেনসাস হইলে পরে এটা সামারি কি, এটা সামারি হলো শুধুমাত্র বসে কিছু সান্ত্বনা আর আড্ডাবাজি। তা যদি না হয়, আমি জিজ্ঞাসা করলাম আপনারা 31 দফায় বলছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চান, তাহলে কি আগামী নির্বাচনে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চান না? তো আর উত্তর দেয় না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি চান তাহলে এই নির্বাচনে চান না কেন? দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য আবার আপনি আসবেন, সরকার গঠন হবে, সংবিধান সংশোধন হবে, 5 বছর পার হবে, সংবিধান অ্যাপ্রুভ হবে, তারপরে নির্বাচন দ্বিকক্ষ বিশিষ্ট হবে। এটা কোনো ফিজিবল আর্গুমেন্ট হলো? কোনো যৌক্তিক লোকের আর্গুমেন্ট হতে পারে এগুলো? ফলে আমার মনে হয় এই জায়গায় স্টিক হই আমরা চাই মডেলটা র্যাঙ্কড লিস্ট পিয়ার। আগেই আমরা ঘোষণা করে দিব যে আমরা যদি বিজয়ী হই এই 300 জনকে আমরা এমপি করব। ইসলামী আন্দোলন ঘোষণা করবে, জামাত ইসলামী ঘোষণা করবে, এনসিপি ঘোষণা করবে, আরও যত রাজনৈতিক দল আছেন বাম ডান সকলেই ঘোষণা করবে। এই মডেলটাকে কম্প্রিহেন্সিভ ওয়েতে তুলে সকলের পক্ষ থেকে একটা কমন ভিডিও ফর্মুলেট করে, ভিডিও মডেল ভিডিও, এই মডেল ভিডিওটাকে কেন্দ্র করে সারা দেশে বিদেশে বড় ধরনের সেমিনার সিম্পোজিয়াম করা প্রয়োজন, যেন পিপল বুঝতে পারে। মানুষ কিন্তু কনফিউজড হবে, কারণ গ্রামে গঞ্জে পিআর বলতে কথাটার মানে এইভাবে বোঝে না। আমি তো একটা নির্বাচনী আসনে প্রতি সপ্তাহে 2 দিন থাকি, এটা বোঝানো বড় কঠিন, কারণ রিয়েলি ডিফিকাল্ট। মহিলারা আছে, শিশুরা আছে, তারা এখানে প্রতিবন্ধীরা আছে, সবাই তো ভোট দিবে। ফলে এই জায়গাটাতে আমাদের একটা বড় দায়িত্ব রয়ে গেছে। একটা প্রশ্ন এখানে আসছে যে জাতীয় পার্টি যদি অন্য নামে এইভাবে আসে তাহলে কি হবে। দেখেন, এইটার সমাধানটা হবে যদি র্যাঙ্কড লিস্ট পিআর হয়, তাহলে জাতীয় পার্টিকেও কাদের এমপি নিবে তাদের নাম ডিক্লেয়ার করতে হবে। সো দিস ইজ এ গুড সলিউশন। জাতীয় পার্টির নামে অন্য একটা পার্টি ইন ডিসগাইজ পিছন থেকে এসে ছদ্মবেশে এস্টাবলিশ হয়ে যাবে, কিন্তু জাতীয় পার্টিকে তো ইলেকশনের আগেই তার 300 আসনের এমপির নাম ডিক্লেয়ার করতে হবে। যদি তিনি ডিক্লেয়ার করেন, মানুষের সামনে স্পষ্ট হবে কারা এমপি হবে। সো ইট উইল বি এ গুড সলিউশন। আর লাস্টের কথাটা আমি মনে করি, আমি সম্মানিত আমির সাহেবকে অনুরোধ করব, এই প্রক্রিয়াটা কি করে বাস্তবে রূপান্তরিত হবে এইটার রোডম্যাপ প্রয়োজন। পিআর পদ্ধতিটা ঐকমত্য কমিশন প্রপোজ করেছে, নিম্ন কক্ষ হবে আগের মতো, উচ্চ কক্ষ হবে পিআর পদ্ধতিতে। নিম্ন কক্ষে 300 আসন হবে ওপেন, 100 আসন হবে নারী, উচ্চ কক্ষে 100 আসন হবে পিআর, আর 5টা আসন হবে প্রেসিডেন্ট কর্তৃক নমিনেটেড। এইটা তারা প্রপোজ করেছেন। এই জায়গায় আমাদের একমত হয়ে একেবারে কমন হয়ে একটা কথা এখানে বলতে হবে যে আমরা নিম্ন জায়গায়ও পিআর চাই, উপরেও পিআর চাই। সেটা চাই হলো র্যাঙ্কড লিস্ট পিআর। এই র্যাঙ্কড লিস্ট পিআরটা ইমপ্লিমেন্ট করার জন্য আমরা প্রথম চাই জুলাই চার্টার, প্রথম চাই হলো জুলাই ঘোষণা। জুলাই ঘোষণার মাধ্যমে কনস্টিটিউশনাল বর্তমান কনস্টিটিউশনের পজিশনকে স্থগিত করে দিতে হবে। সেকেন্ড চাই জুলাই চার্টার, জুলাই চার্টারের মধ্যে ঐকমত্য হয়েছে যে সমস্ত বিষয় তা সাইন করতে হবে। তৃতীয় চাই রেফারেন্ডাম,
এটা অ্যাপ্রুভ করাইতে হবে। চতুর্থ চাই নিউ পার্লামেন্টারি নির্বাচন, তবেই রোডম্যাপটা ক্লিয়ার হবে। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ, অসংখ্য ধন্যবাদ বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শিশির মোয়েনকে তার জ্ঞানগর্ভ আলোচনার জন্য। এ পর্যায়ে আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম। ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের এই রাউন্ড টেবিল বৈঠকের সম্মানিত সভাপতি পীর সাহেব চরমনাই হুজুর, প্রথমেই আমি আসলে ওনাকে খুব ধন্যবাদ দিতে চাই যে খুব সুন্দর একটা প্রেজেন্টেশন করেছেন উনি। বিশেষ করে পিআর সম্পর্কে অনেক কিছু অনেকেরই হয়তো ধারণা ক্লিয়ার ছিল না, এটা থেকে ক্লিয়ার হয়ে যাবে। আর খুব বেশি কথা বলবো না, দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে প্রথমত আজকে যে আমাদের যে রাউন্ড টেবিল মিটিংয়ের যে এজেন্ডাগুলো, তিনটে এজেন্ডা আমরা দেখতে পাচ্ছি। আমরা মোটামুটি একমত সবাই যে আসলে আমাদের পিআর সিস্টেমটা দরকার, কারণ আমরা প্রিভিয়াস যে সিস্টেম ছিল তার ফলাফল আমরা দেখে তারপরে আসছি এখানে, যে আমাদের আগের যে গণতান্ত্রিক সিস্টেম সেটা যে কি করতে পারে সেটা আমরা অন্তত গত 15 বছরে হারে হারে টের পেয়েছি। ফলে এটার যে বিকল্প হিসাবে কিছু একটা আসা উচিত, সেটা তো আমরা একমত। সেটা পিআর হতে পারে, হ্যাঁ। এবং পিআরের ক্ষেত্রে যে বিষয়গুলা শিশির ভাই অনেক সুন্দর করে বলেছেন, আইনজীবী মানুষ, ওদের রোডম্যাপটা বলার চেষ্টা করেছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমাদের কিছু বিষয়ে পিআর সমস্যা সৃষ্টি করতে পারে, সেগুলো আমাদের মাথায় নিয়ে আগে থেকেই কাজ করা উচিত। যেমন সরকারের স্টেবিলিটির বিষয়টা কাজ করতে পারে, সরকার কাজ করার ক্ষেত্রে কতটুকু আসলে সবাই অ্যালাইন করে কাজ করতে পারবে, সেই বিষয়গুলো নিয়ে একটু চিন্তাভাবনা আগে থেকেই করা উচিত। সেক্ষেত্রে আমার যেটা মনে হয়, এই সিস্টেমটা যেহেতু বাংলাদেশে নতুন আমরা প্রপোজ করছি, সেক্ষেত্রে সেটার যদি কোনো ফিল্ড স্টাডি যেত 6 মাসের জন্য হলেও, যে আসলে কীভাবে রান করে, কী সমস্যাগুলো আসে, যদিও জাতীয় পর্যায়ে সেটা একই রকম হবে না, কিন্তু তারপরেও কিছুটা আইডিয়া পাওয়া যেত যে আসলে এইভাবে আমরা প্রপোর্শনাল যে রিপ্রেজেন্টেশনের কথা বলছি সেটা কাজ করতে পারে কিনা, সেটা একটা রিসার্চের মাধ্যমে বা কোনো জায়গায় ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে কাজ করার চেষ্টা করা যেতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা, রাষ্ট্র সংস্কার বিষয়ে আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আমরা কেবল নির্বাচনে চাই না, আমরা সব জায়গায় চাই, যত জায়গায় আসে সব জায়গায় চাই। যেমন এর একটা ভুক্তভোগী হচ্ছি আমরা, আমাদের নারী সংস্কার কমিশনে যারা আছেন তারা কেউ বাংলাদেশের নারীদের রিপ্রেজেন্ট করেন না, অথচ উচিত ছিল যে বাংলাদেশের নারীদের রিপ্রেজেন্ট করেন, তাদের ধারণা নিয়ে আসেন, সেই রকম একটা প্রতিনিধিত্বমূলক সংস্কার কমিশন যদি হতো তাইলে সেই কাজটা হতো। শিক্ষা কমিশন হয় নাই, এক হিসাবে আমার কাছে মনে হচ্ছে এটা ভালো হয়েছে, কারণ শিক্ষা বর্তমানে এনসিটিভিতে কিংবা শিক্ষা ব্যবস্থাপনায় যারা আছেন তারাও কিন্তু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করছেন না। ফলে আমাদের আসলে এই বিষয়গুলো মাথায় নিয়ে আসা উচিত যে আমরা যত জায়গায় আমরা সংস্কারের কথা বলি, যত জায়গায় আমরা পলিসি মেকিংয়ের কথা বলবো, সব জায়গায় আমরা পিআর সিস্টেমটা চাই, কেবলমাত্র নির্বাচনে না, আমরা সব জায়গাতেই চাই। আর অনেক কোয়েশ্চেন আসছে যে আসলে মানুষের জবাবদিহিতার জায়গা, দুর্নীতির জায়গা, সহনশীলতার জায়গা, এগুলো আসলে মানুষের বৈশিষ্ট্য তো চেঞ্জ করা সম্ভব না। সেক্ষেত্রে সবচেয়ে উত্তম ওয়ে হচ্ছে আসলে আইনের শাসনটা নিশ্চিত করা। যদিও আইনের শাসন নিশ্চিত, যদি আইন প্রয়োগ ঠিকমতো হতো তাইলে হয়তো অনেক কিছুই কমে যেত। সেক্ষেত্রেও কিন্তু আরেকটা বিষয়, আমরা যারা ইসলামকে ভালোবাসি তাদের একটা দাবি থাকে হচ্ছে শরিয়া আইন যদি থাকতো তাইলে হয়তো আমরা এই জায়গা থেকে আমরা অনেকটা সেফ হতে পারতাম। বিশেষ করে গতকালকের যে ঘটনা ছিল, দুঃখজনক ঘটনা, সেটার কিন্তু শরিয়া আইন হলে খুব বেশি সময় লাগার কথা না সেখানে পানিশমেন্ট দেওয়ার, অথচ বাংলাদেশের ট্র্যাডিশনাল সিস্টেমে সেটা অনেক সময় লেংদি প্রসেস চলে যাবে। ফলে এক সময় এটার যে স্পিরিটটা আছে সেটা হারায় যায়। ফলে শরিয়া আইনের বিষয়টা, এটা নিয়ে আমাদের আসলে কাজ করা উচিত। আমরা যদি পিআর সিস্টেমে আসি তাহলে শরিয়া আইন যদি আমরা আনতে চাই তাহলে কীভাবে আনতে পারবো, ইভেন একটা অপশন হিসেবেও যদি শরিয়া আসে, যে আমরা যারা মুসলিমরা যারা চাইবে তারা শরিয়া আইনের অধীনে বিচার চাইতে পারে, এই রকম অপশনগুলোও আসলে আমাদের মাথায় নিয়ে আসা উচিত। আমরা যখন বিশেষ করে জুলাই চার্টার বলি কিংবা জুলাই ঘোষণাপত্র বলি কিংবা ইভেন এর বাইরেও যদি আমরা কিছু বলতে চাই, সেগুলোতেও এই বিষয়গুলো যদি আমরা একটু চিন্তা করে নিয়ে এই কাজগুলো করতে চাই,
করতে পারি, তাইলে আমার মনে হয় যে ওভারঅল জিনিসটা ঠিকমতো আসবে। কারণ পিআর হওয়ার পরে যে সরকার আসবেন, সেটা উচ্চকক্ষ হোক নিম্নকক্ষ হোক, আমরা দুটাতেই চাই পিআর। সেক্ষেত্রে আসলে এই টাইপের আমরা যদি শরিয়া আইন বাস্তবায়ন করতে চাই, সেটাও খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে, কারণ তখন সব ধরনের প্রতিনিধিত্ব থাকবে। ফলে আমার কাছে মনে হয় যে এখন যতটুকু সহজে আমরা ইশতেহার বা ঘোষণাপত্র নিয়ে আসতে পারবো, অন্যগুলোতে আমরা সম্ভবত সে সময় আর পারবো না। ফলে এই বিষয়গুলো আমাদের মাথায় থাকা উচিত। আর লাস্টলি এই কথাটা আমাদের একটু মাথায় আবারও নিয়ে আসা উচিত, গণহত্যার বিচার যে পার্টটা, আজকের যে বিষয়টা, সেটাও আমাদের কনফার্ম করে কিন্তু আমাদের পরবর্তী নির্বাচনে যাওয়া উচিত। আমার মনে হয় না যে আমাদের সংস্কার এবং বিচার প্রক্রিয়া যদি কনফার্ম না করে আমরা নির্বাচনে চলে যাই, তাইলে সম্ভবত আমাদের জুলাইয়ের যে স্পিরিট, সেটা সম্ভবত আমরা ধরে রাখতে পারবো বলে সন্দেহ থাকে যায়। আপাতত এটুকুই। আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ জনাব মঞ্জুরুল ইসলাম স্যারকে তার সমস্ত আলোচনা জন্য। এই পর্যায়ে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইসলামী ঐক্য জোটের সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমানকে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামী ঐক্য জোটের সম্মানিত যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমি সবাইকে অত্যন্ত আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আজকের দেশের এই ক্রান্তি লগ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশ সময়োপযোগী একটি আলোচনা এবং গোল টেবিল বৈঠকের আলোচনা করেছে। এই জন্য আবারও তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে গত জুলাই এবং আগস্টের যে আন্দোলন, সে আন্দোলনের যে লক্ষ্য উদ্দেশ্য আমরা লক্ষ্য করি, ধীরে ধীরে সেই লক্ষ্য উদ্দেশ্যটা কেমন জানি ভেস্তে যাওয়ার একটা উপক্রম হয়েছে। দেশে নতুন বন্দোবস্ত আসার কথা, কিন্তু আমরা লক্ষ্য করছি বর্তমান যে ইন্টারিম সরকার, তারা সেই সংস্কার এবং গণহত্যাকারীদের বিচারের দিকে না গিয়ে আমার মনে হচ্ছে তারা একটি দলের চাপে শুধুমাত্র নির্বাচনটাকে প্রাধান্য দিচ্ছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত 53 বছরে দেশের যেই পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি, এদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল, গত 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার, এই সরকারের পরিবর্তনের মাধ্যমে একটি ন্যায় ইনসাফপূর্ণ একটি সরকার প্রতিষ্ঠা করা, কিন্তু আমরা লক্ষ্য করছি সেটা মনে হয় আর এদেশের মানুষ আর কখনোই সেটা পাবে না। আজকে গতকালকের যে ঘটনা, শুধু এটাই না, প্রতিদিন আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করছি যেভাবে সারা দেশে চাঁদাবাজি সহ হত্যা খুন যেভাবে হচ্ছে, এই ধারাবাহিকতা যদি চলতে থাকে তাহলে আমি মনে করি যে এই জুলাই আগস্টের এই আন্দোলনের কোনো প্রয়োজন ছিল না। এদেশে ছাত্র জনতা, আলেম ওলামারা যে রক্ত দিয়েছে, সে রক্তের সকলেরই একটা উদ্দেশ্য ছিল এই দেশে একটি ন্যায় ইনসাফপূর্ণ, এদেশের মানুষ যাতে সত্যিকার অর্থে স্বাধীনতার